স্বপ্নের স্কুলে আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটি হলো পদ প্রকরণ। এই অধ্যায় থেকে প্রায় সংজ্ঞা, শ্রেণীবিভাগ, উদাহরণ এবং পদ চিহ্নিতকরণের প্রশ্ন পরীক্ষায় আসে। এই জন্য প্রথমেই আমরা জানব পদ কি বা পদ কাকে বলে। এখানে একটি বাক্য দেওয়া আছে। বাক্যটি হলো, দুঃসাহসী অভিযাত্রীরা মানুষের চিরন্তন কল্পনার রাজ্য চাঁদের দেশে পৌঁছেছেন এবং মঙ্গল গ্রহেও যাওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছেন। এখন এই বাক্যটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখব এখানে অভিযাত্রীরা শব্দটি গঠিত হয়েছে অভিযাত্রী যোগ রা শব্দযোগে। আবার মানুষের শব্দটি গঠিত হয়েছে মানুষ যোগ এর। কল্পনার শব্দটি গঠিত হয়েছে কল্পনা যোগ র। আবার মঙ্গল গ্রহে শব্দটি গঠিত হয়েছে মঙ্গল গ্রহ যোগ এ। এই বাক্যে এখানে রা, এর, র, এ ইত্যাদি চিহ্নগুলোকে বলা হয় বিভক্তি। অর্থাৎ শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেটি পদে পরিণত হয়। সুতরাং আমরা বলতে পারি বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুই পদ এবং বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই একটি পদ। এটাই হলো পদের সংজ্ঞা। এখন প্রশ্ন হলো, পদ কত প্রকার ও কি কি? পদ প্রধানত দুই প্রকার, সব্যয় পদ এবং অব্যয় পদ। এই দুইটি ভাগের মধ্যে সব্যয় পদ আবার কয়েকটি ভাগে বিভক্ত। সব্যয় পদ চার প্রকার, যেগুলো হলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। আজকের এই অংশে প্রথমে আমরা বিশেষ্য পদ নিয়ে আলোচনা করব। বিশেষ্য পদটা কি? সহজভাবে যদি আমরা বলি তাহলে কোনো কিছুর নামকেই বিশেষ্য পদ বলে। বাক্য মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। অর্থাৎ যে কোনো কিছুর নামই হলো বিশেষ্য। যেমন নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, সততা ইত্যাদি। এই শব্দগুলো কোনো না কোনো কিছুর নাম নির্দেশ করছে, তাই এগুলো বিশেষ্য পদ। বিশেষ্য পদ ছয় প্রকার। সেগুলো হলো সংজ্ঞাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য এবং গুণবাচক বিশেষ্য। এখন আমরা একে একে প্রতিটি প্রকার সম্পর্কে জানব। প্রথমে আসি সংজ্ঞাবাচক বিশেষ্যে। যে পদ দ্বারা কোনো ব্যক্তি, ভৌগোলিক স্থান বা সংজ্ঞা এবং গ্রন্থ বিশেষের নাম বিজ্ঞাপিত হয় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো সংজ্ঞাবাচক বিশেষ্য সবসময় নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে আনিস, দিল্লি, মেঘনা, আরব সাগর, অগ্নিবীণা, বিশ্বনবী। এগুলো প্রত্যেকটি নির্দিষ্ট নাম, অর্থাৎ এগুলো সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্যকে আবার কয়েকটি ভাগে দেখা যায়, যেগুলো হলো ব্যক্তি নাম, স্থান নাম এবং কাল নাম। আরও আছে সৃষ্টি নাম। সংজ্ঞাবাচক বিশেষ্যকে আবার কয়েকটি ভাগে দেখা যায়, যেগুলো হলো ব্যক্তি নাম, স্থান নাম, কাল নাম এবং সৃষ্টি নাম। ব্যক্তি নামের মধ্যে আছে হাবিব, সজল, লতা, শম্পা, ওমর, মাইকেল। এগুলো প্রত্যেকটি কোনো না কোনো ব্যক্তির নাম। স্থান নামের মধ্যে বলা যায় ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা, লন্ডন, মক্কা। এগুলো প্রত্যেকটি একটা স্থানের নাম। একইভাবে কাল নাম হলো সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান ইত্যাদি। সৃষ্টি নামের মধ্যে আছে গীতাঞ্জলি, সঞ্চিতা
ইত্তেফাক, অপরাজেয় বাংলা, এগুলো প্রত্যেকটি একটি না একটি সৃষ্টি। এই সমস্ত শব্দই সংজ্ঞাবাচক বিশেষের উদাহরণ। এখন আমরা জানব জাতিবাচক বিশেষ্য সম্পর্কে। যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে। এখানে মনে রাখতে হবে, এখানে জাতিবাচক বিশেষ্যের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝানো হয় না, বরং এর দ্বারা পুরো একটা জাতিকে বোঝানো হবে। যেমন মানুষ, গরু, ছাগল, পাখি, ফুল, ফল, নদী, সাগর, পর্বত, ইংরেজ ইত্যাদি। এখানে মানুষ বলতে কোনো নির্দিষ্ট মানুষকে বোঝানো হয়নি, সমগ্র মানব জাতিকে বোঝানো হয়েছে, তাই এটি জাতিবাচক বিশেষ্য। একইভাবে গরু, ছাগল, পাখি এগুলোও জাতিবাচক বিশেষ্য। এখন আসি বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্যের ক্ষেত্রে। যে পদ দ্বারা কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায় তাকে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য বলে। যেমন বই, খাতা, কলম, টেবিল, থালা, মাটি, বাটি, ইট, চাল, লবণ, চিনি, পানি, আকাশ ইত্যাদি। এগুলো প্রত্যেকটি কোনো না কোনো বস্তু বা উপাদানের নাম, তাই এগুলো বস্তুবাচক বিশেষ্য। এখন আমরা সমষ্টিবাচক বিশেষ্য সম্পর্কে জানব। যে পদ দ্বারা বেশ কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। উদাহরণ হিসেবে বলা যায় সভা, জনতা, সমিতি, পরিবার, পঞ্চায়েত, ঝাঁক, বহর, দল, বাহিনী, মিছিল, মাহফিল ইত্যাদি। এখন পরিবার শব্দটি নিয়ে যদি আমরা ভাবি, এখানে পরিবার বলতে কিন্তু একজন মানুষকে বোঝায় না, পরিবার বলতে বোঝায় মা, বাবা, ভাই, বোন সহ অনেক সদস্যের সমষ্টি, তাই এটি সমষ্টিবাচক বিশেষ্য। একইভাবে যদি আমরা বাহিনী শব্দটি নিয়ে চিন্তা করি, তাহলে বাহিনী বলতে বোঝায় অনেক সৈন্যের সমষ্টি, মিছিল বলতেও অনেক মানুষের সমষ্টিকে বোঝায়, তাই এগুলো সমষ্টিবাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য হলো যে বিশেষ্য পদ দ্বারা কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, সেটি হলো ভাববাচক বিশেষ্য। যেমন গমন, দর্শন, ভোজন, শয়ন, পঠন, দেখা, শোনা, করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি। এখানে ব্যক্তি বা বস্তু নয়, বরং কাজের ধারণা প্রকাশ করা হয়েছে, তাই এগুলো ভাববাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্যের ক্ষেত্রে যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে। এখানে আমরা নাম দেখেই বুঝতে পারি গুণবাচক বিশেষ্য যেহেতু এটি দ্বারা গুণ বা দোষ বোঝাবে। যেমন মধুরতা, মধুরতা হলো মধুর মিষ্টত্বের গুণ। তারল্য, তারল্য হলো তরল দ্রব্যের গুণ। তিক্ততা, তিক্ততা হলো তিক্ত দ্রব্যের দোষ বা গুণ। তারুণ্য, তারুণ্য হলো তরুণের গুণ। একইভাবে সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ, সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য এগুলো গুণবাচক বিশেষ্যের উদাহরণ। এখন আমরা বিশেষ্য থেকে বিশেষণ পদের আলোচনায় আসব। যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। খুব সহজ ভাষায় যদি বলি, তাহলে বিশেষণ এমন একটি পদ যা অন্য পদের বৈশিষ্ট্য প্রকাশ করবে। সেটি হতে পারে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ। এখানে উদাহরণ হিসেবে আছে চলন্ত গাড়ি। এখানে চলন্ত শব্দটি গাড়ির অবস্থা প্রকাশ করছে, তাই চলন্ত একটি বিশেষণ। আবার করুণাময় তুমি, এখানে করুণাময় শব্দটি তুমি সর্বনামের গুণ প্রকাশ করছে, এজন্য এটি সর্বনামের বিশেষণ। আবার দ্রুত চলো, এখানে দ্রুত শব্দটি চলা ক্রিয়ার ধরন প্রকাশ করছে, তাই এটিও একটি বিশেষণ, তবে এটি ক্রিয়া বিশেষণ যেহেতু চলো একটি ক্রিয়া। আরও কিছু উদাহরণ আছে, যেমন সুন্দর ফুল,
বাজে কথা, 50 টাকা, হাজার সমস্যা ইত্যাদি। এখানে সুন্দর, বাজে, 50, হাজার এই শব্দগুলো হলো বিশেষণ। বিশেষণ প্রধানত দুই প্রকার, একটি হলো নাম বিশেষণ, আরেকটি ভাব বিশেষণ। প্রথমে আমরা জানব নাম বিশেষণ সম্পর্কে। যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে তাকে নাম বিশেষণ বলে। যেমন বিশেষ্যের বিশেষণের ক্ষেত্রে সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে, এটি একটি উদাহরণ। এখানে সুস্থ সবল এই শব্দটি দেহ বিশেষ্যকে বিশেষিত করেছে, তাই এটি একটি নাম বিশেষণ। সর্বনামের বিশেষণের ক্ষেত্রে সে রূপবান ও গুণবান, এটি একটি উদাহরণ। এখানে রূপবান আর গুণবান এই শব্দ দুটি সে এই সর্বনামটিকে বিশেষিত করেছে, তাই এটি হলো নাম বিশেষণ। নাম বিশেষণকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়, আমরা একে একে সেগুলো সম্পর্কে জানব। প্রথমটি হলো রূপবাচক বিশেষণ। রূপবাচক বিশেষণ হলো যে বিশেষণ দ্বারা রং বা বর্ণ বোঝানো হয় তাকে রূপবাচক বিশেষণ বলে। আবারও আমরা জানি রং বা বর্ণ বোঝাবে, যেমন নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ। এখানে নীল, সবুজ এবং কালো রং নির্দেশ করছে। তারপরে আছে গুণবাচক বিশেষণ। এটির উদাহরণ হিসেবে দেওয়া আছে চৌকস লোক, ঠান্ডা হাওয়া, দক্ষ কারিগর। এখানে চৌকস, ঠান্ডা, দক্ষ শব্দগুলো গুণ প্রকাশ করছে, তাই এগুলো গুণবাচক বিশেষণ। অবস্থাবাচক বিশেষণ, যে বিশেষণ দ্বারা কোনো অবস্থা বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষণ বলে। যেমন তাজা মাছ, রোগা ছেলে, খোড়া পা। এখানে তাজা, রোগা এবং খোড়া সবগুলো অবস্থা প্রকাশ করছে। এরপরে আছে সংখ্যাবাচক বিশেষণ। যে বিশেষণ দ্বারা সংখ্যা বোঝানো হয় সেটি হলো সংখ্যাবাচক বিশেষণ। যেমন হাজার লোক, 100 টাকা, 10 দশা। এখানে হাজার, 100, 10 এগুলো সবগুলোই কিন্তু সংখ্যা নির্দেশ করছে। এরপরে আছে ক্রমবাচক বিশেষণ। যে বিশেষণ দ্বারা ধারাবাহিক ক্রম বোঝানো হয় তাকে ক্রমবাচক বিশেষণ বলে। যেমন দশম শ্রেণী, 70 পৃষ্ঠা, প্রথমা কন্যা। এই তিনটি উদাহরণেরই দশম, 70 এবং প্রথমা এই তিনটি শব্দই ক্রম নির্দেশ করছে, তাই এগুলো ক্রমবাচক বিশেষণ। এরপরে আছে পরিমাণবাচক বিশেষণ। যে বিশেষণ দ্বারা পরিমাণ বোঝানো হয় তাকে পরিমাণবাচক বিশেষণ বলে। এখানে উদাহরণ হিসেবে আছে 5%, 1 কেজি চাল, 5% ভূমি, 1000 টনি জাহাজ, 2 কিলোমিটার রাস্তা। এখানে 5%, 1 কেজি, 1000 টনি, 2 কিলোমিটার সবগুলোই কিন্তু পরিমাণ নির্দেশ করছে। এরপরে আছে অংশবাচক বিশেষণ। যে বিশেষণ দ্বারা কোনো কিছুর অংশ বোঝানো হয় তাকে অংশবাচক বিশেষণ বলে। যেমন অর্ধেক সম্পত্তি, সিকি পথ, 16 আনা ইত্যাদি। এখানে অর্ধেক, সিকি এবং 16 আনা অংশ নির্দেশ করছে, তাই এগুলো অংশবাচক বিশেষণ। এরপরে আছে উপাদানবাচক বিশেষণ। যে বিশেষণ দ্বারা কোনো বস্তুর উপাদান বোঝানো হয় সেটি হলো উপাদানবাচক বিশেষণ। যেমন বেলে মাটি, মেটে কলসি, পাথরে মূর্তি ইত্যাদি। এখানে বেলে, মেটে, পাথরে এই তিনটি উপাদান নির্দেশ করছে, অর্থাৎ মাটি, কলসি এবং মূর্তিটি কোন উপাদানে বানানো সেটি বোঝানো হচ্ছে, এজন্য এগুলো উপাদানবাচক বিশেষণ। এরপরে আসে প্রশ্নবাচক বিশেষণ। যে বিশেষণ দ্বারা প্রশ্ন বোঝানো হয়, যেমন কত দূর পথ, কেমন অবস্থা। এখানে কত এবং কেমন প্রশ্ন প্রকাশ করছে। এরপরে আছে নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ। যে বিশেষণ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝানো হয় তাকে নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ বলে। যেমন এই লোক, সেই ছেলে,
26শে মার্চ। এখানে এই, সেই এবং 26শে একটি নির্দিষ্টতা প্রকাশ করছে, তাই এগুলো নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ। এতক্ষণ আমরা জানলাম বিশেষণের দুইটি প্রকারভেদের মধ্যে নাম বিশেষণ নিয়ে। এখন আমরা কথা বলবো ভাব বিশেষণ নিয়ে। ভাব বিশেষণ জিনিসটা কি? যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য কোনো পদকে বিশেষিত করে তাই ভাব বিশেষণ। সহজভাবে যদি বলি, যে বিশেষণ ক্রিয়া বা অন্য বিশেষণের গুণ, অবস্থা বা ধরন প্রকাশ করে সেটি হলো ভাব বিশেষণ। এই ভাব বিশেষণ 4 প্রকার। 4টি প্রকার হলো ক্রিয়া বিশেষণ, কালবাচক ক্রিয়া বিশেষণ, স্থানবাচক ক্রিয়া বিশেষণ এবং নেতিবাচক ক্রিয়া বিশেষণ। এছাড়াও পদানুক্রিয়া বিশেষণ সম্পর্কে কিছু আলোচনা করা আছে। প্রথমে আমরা জানি ক্রিয়া বিশেষণ নিয়ে। যে পদ ক্রিয়া সংগঠনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন ছেলেটি দ্রুত দৌড়ায়, লোকটি ধীরে হাঁটে, মেয়েটি গুনগুনিয়ে গান গায়, ধীরে ধীরে বায়ু বয়। এখানে দ্রুত, ধীরে, গুনগুনিয়ে সবগুলোই ক্রিয়া সংগঠনের ধরন প্রকাশ করছে, তাই এগুলো ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। ধরনবাচক ক্রিয়া বিশেষণ। কোনো ক্রিয়া কিভাবে সম্পন্ন হয় ধরনবাচক ক্রিয়া বিশেষণ তা নির্দেশ করে। যেমন টিপ টিপ বৃষ্টি পড়ছে, ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না। এখানে টিপ টিপ এবং ঠিকভাবে কাজের ধরন প্রকাশ করছে। এবার আসি কালবাচক ক্রিয়া বিশেষণের ক্ষেত্রে। যে ক্রিয়া বিশেষণ কাজ সংগঠনের সময় বা কাল নির্দেশ করে সেটি হলো কালবাচক ক্রিয়া বিশেষণ। যেমন আজকাল ফুলের চেয়ে ফলের দাম বেশি, যথাসময়ে সে হাজির হয়, পরে একবার এসো। এখানে আজকাল, যথাসময়ে এবং পরে এই 3টে শব্দই সময় নির্দেশ করছে বা কাল নির্দেশ করছে, তাই এগুলো কালবাচক ক্রিয়া বিশেষণ। স্থানবাচক ক্রিয়া বিশেষণ। যে ক্রিয়া বিশেষণ কাজ সংগঠনের স্থান নির্দেশ করে তাকে স্থানবাচক ক্রিয়া বিশেষণ বলে। যেমন মিছিলটি সামনে এগিয়ে যায়, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে সামনে এবং কোথাও এই দুটি শব্দ স্থান নির্দেশ করছে, তাই এগুলো স্থানবাচক ক্রিয়া বিশেষণ। নেতিবাচক ক্রিয়া বিশেষণ। না, নি ইত্যাদি দিয়ে ক্রিয়ার নেতিবাচক অবস্থা বোঝায়। এই ক্রিয়া বিশেষণে বিশেষণ দ্বারা নাবোধক অর্থ প্রকাশ পায়। যেমন সে এখন যাবে না, তিনি বেড়াতে যাননি, এমন কথা আমার জানা নেই। এখানে সে এখন যাবেন আর না, তিনি বেড়াতে যাননি এর নি, এমন কথা আমার জানা নেই এর নেই। এই 3টি নেতিবাচক অর্থ প্রকাশ করছে। এরপর আছে পদানুক্রিয়া বিশেষণ। বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন না করলেও কি, যে, বা, না, তো প্রভৃতি পদানুক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে। যেমন আমি কি যাব, খুব যে বলেছিলেন আসবেন, কখনো বা দেখা হবে, একটু ঘুরে আসুন না, ভালো লাগবে, মরি তো মরব। এখানে কি, যে, বা, না, তো এগুলো হলো পদানুক্রিয়া বিশেষণ। আমরা ইতিমধ্যেই জানি বিশেষণ হলো সেই পদ যা কোনো বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া বা অন্য বিশেষণের গুণ, দোষ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে। নতুন সিলেবাসে বিশেষণকে বিভিন্ন ভিত্তিতে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা সেগুলো সম্পর্কে জানব। প্রথমেই আছে বর্ণবাচক বিশেষণ। যে বিশেষণ দ্বারা কোনো কিছুর রং নির্দেশ করা হয় তাকে বর্ণবাচক বিশেষণ বলে। যেমন নীল আকাশ। এখানে আকাশ হলো বিশেষ্য, কিন্তু সব আকাশ একরকম নয়। নীল শব্দটি আকাশের রং নির্দেশ করেছে, তাই নীল হলো বর্ণবাচক বিশেষণ।
আবার আছে লাল ফিতা। এখানে ফিতা বিশেষ্য এবং লাল শব্দটি তার রং বোঝাচ্ছে, তাই লাল বর্ণবাচক বিশেষণ। আরও কয়েকটি উদাহরণ যদি আমরা বলি তাহলে বলা যেতে পারে সাদা কাগজ, কালো মেঘ, সবুজ ঘাস ইত্যাদি। এরপর আছে গুণবাচক বিশেষণ। যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায় তাকে গুণবাচক বিশেষণ বলে। যেমন চালাক ছেলে। এখানে ছেলে একটি বিশেষ্য, চালাক শব্দটি ছেলেটির একটি গুণ প্রকাশ করছে, তাই এটি গুণবাচক বিশেষণ। আবার আছে ঠান্ডা পানি। এখানে ঠান্ডা শব্দটি পানির বৈশিষ্ট্য প্রকাশ করছে। এরপর আছে অবস্থাবাচক বিশেষণ। যে বিশেষণ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা বোঝানো হয় তাকে অবস্থাবাচক বিশেষণ বলে। যেমন চলন্ত ট্রেন। এখানে ট্রেনের বর্তমান অবস্থা হলো চলমান, তাই চলন্ত একটি অবস্থাবাচক বিশেষণ। আবার তরল পদার্থ। এখানে পদার্থটি কঠিন বা গ্যাসীয় নয়, তরল অবস্থায় আছে, তাই তরল একটি অবস্থাবাচক বিশেষণ। আরও কয়েকটি উদাহরণ যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি তাজা মাছ, রোগা ছেলে, ভাঙা ঘর, পাকা কাঁঠাল ইত্যাদি। ক্রমবাচক বিশেষণ। যে বিশেষণ দ্বারা ক্রম বা ধারাবাহিক অবস্থান বোঝানো হয় তাকে ক্রমবাচক বিশেষণ বলে। যেমন 1 টাকা, 8 দিন এগুলো ক্রমবাচক বিশেষণের উদাহরণ। পূরণবাচক বিশেষণ হলো সেই বিশেষণ যেটি দ্বারা পূরণ সংখ্যা বা অর্ডিনাল নাম্বার বোঝানো হয়। অনেক বইয়ে ক্রমবাচক ও পূরণবাচককে কাছাকাছি ধরা হয়, তবে নতুন সিলেবাসে ব্যাপারটা অনেক বইয়ে ক্রমবাচক ও পূরণবাচককে কাছাকাছি ধরা হয়, তবে নতুন সিলেবাসে আলাদা করে উল্লেখ করা হয়েছে। যেমন তৃতীয় প্রজন্ম, 34তম অনুষ্ঠান। এখানে তৃতীয় হলো একটি পূরণ সংখ্যা, আবার 34তম এটিও একটি পূরণ সংখ্যা। এরপরে আছে পরিমাণবাচক বিশেষণ। যে বিশেষণ দ্বারা কোনো কিছুর পরিমাণ বোঝানো হয় সেটি হলো পরিমাণবাচক বিশেষণ। এখানে একটু ভুল আছে, এখানে হবে যে বিশেষণ দ্বারা কোনো কিছুর উপাদান নয় পরিমাণ নির্দেশ করে। যেটি উপাদান নির্দেশ করে সেটি হচ্ছে উপাদানবাচক বিশেষণ। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আধা কেজি চাল, অনেক লোক। এখানে আধা কেজি এটি হলো চালের পরিমাণ, আবার অনেক লোক এখানে লোকের পরিমাণ বোঝাচ্ছে। উপাদানবাচক বিশেষ্য হলো যেটি দ্বারা উপাদান নির্দেশ করবে। যেমন বেলে মাটি। এখানে বেলে শব্দটি মাটির উপাদান নির্দেশ করছে। আবার প্রশ্নবাচক বিশেষণের ক্ষেত্রে এটি প্রশ্নবাচকতা নির্দেশ করবে। যেমন কেমন গান, কতক্ষণ ঘুমায়। এখানে কেমন শব্দটি গানের বৈশিষ্ট্য সম্পর্কে প্রশ্ন করছে। আবার কতক্ষণ সময়, এখানে কতক্ষণ সময় সম্পর্কে প্রশ্ন করছে। এরপরে আছে নির্দিষ্টতাবাচক বিশেষণ। যে বিশেষণ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা সময়কে নির্দিষ্ট করে বোঝানো হয় তাকে নির্দিষ্টতাবাচক বিশেষণ বলে। যেমন এই দিনে, সেই সময়। এখানে এই শব্দটি দিনকে নির্দেশ করছে, আবার সেই শব্দটি নির্দিষ্ট করে সময়কে বোঝাচ্ছে। এরপরে আছে ভাববাচক বিশেষণ। ভাববাচক বিশেষণ হলো সেসব বিশেষণ যেটি দ্বারা অন্য বিশেষণ বা ক্রিয়াকে বিশেষিত করা হয়। যেমন খুব ভালো খবর। এখানে খুব শব্দটি ভালো বিশেষণটিকে আরও জোরালো করেছে, অর্থাৎ খুব বিশেষণকে বিশেষিত করেছে, তাই খুব হলো ভাববাচক বিশেষ্য। আরও একটি উদাহরণ, সেটি হলো গাড়িটা বেশ জোরে চলছে। এখানে বেশ শব্দটি জোরে শব্দটিকে বিশেষিত করেছে, তাই বেশ হলো ভাববাচক বিশেষ্য। এরপরে আছে বিধেয় বিশেষণ। বিধেয় বিশেষণ হলো যে বিশেষণ বাক্যের বিধেয় অংশে অবস্থান করে এবং কর্তা সম্পর্কে তথ্য দেয় তাকে বিধেয় বিশেষণ বলে। যেমন লোকটা পাগল, এই পুকুরের পানি ঘোলা।
মনে রাখতে হবে বিধেয় বিশেষণ সাধারণত বাক্যের শেষে থাকে। এখানে লোকটা হলো কর্তা, পাগল কর্তার অবস্থা বা বৈশিষ্ট্য প্রকাশ করেছে। এখানে লোকটা হলো কর্তা, পাগল কর্তার অবস্থা বা বৈশিষ্ট্য প্রকাশ করেছে, তাই পাগল হলো বিধেয় বিশেষণ। আবার পুকুরের পানি ঘোলা, এখানে ঘোলা শব্দটি পানির অবস্থা প্রকাশ করছে, তাই এটি বিধেয় বিশেষণ। এখন আমরা জানব সর্বনাম পদ সম্পর্কে। সর্বনাম পদটি কি? বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য হল বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা। বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে, সর্বনাম অনুরূপ ভূমিকা পালন করে। বিশেষ্য শব্দের মতো সর্বনাম শব্দের সঙ্গেও বিভক্তি, নির্দেশক, বচন প্রভৃতি যুক্ত হয়। যেমন শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করত, তাই সে পরীক্ষায় ভালো করেছে। এখানে দ্বিতীয় বাক্যে সে প্রথম বাক্যে শিমুলের পরিবর্তে বসেছে। এখানে যদি আমরা দ্বিতীয় বাক্যেও শিমুল ব্যবহার করতাম তাহলে সেখানে হয়ে যেত বিশেষ্যের পুনরাবৃত্তি, তাহলে সেটি হতো বিশেষ্যের পুনরাবৃত্তি। এজন্যই বলা হয়েছে সর্বনাম বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করে। এখন আরেকটি বাক্য যদি আমরা দেখি, হস্তি প্রাণী জগতের সর্ববৃহৎ প্রাণী, তার শরীরটি যেন বিরাট এক মাংসের স্তূপ। এখানে তার শব্দটি হস্তি বিশেষ্য পদটির প্রতিনিধি স্থানীয় শব্দরূপে ব্যবহৃত হয়েছে, তাই তার শব্দটি একটি সর্বনাম পদ। একটি বিষয় মনে রাখতে হবে, তা হলো বাক্যে বিশেষ্য উপস্থিত না থাকলেও অনেক সময় সর্বনাম ব্যবহার করা যায়। যেমন যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের দেশপ্রেমিক। এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম কিন্তু উল্লেখ করা হয়নি, তবুও যারা এবং তারাই এই দুটি সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার ধান ভানতে যারা শিবের গীত গায় তারা স্থির লক্ষ্যে পৌঁছাতে পারে না, এখানেও নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বলা হয়নি, তবে যারা এবং তারা দুইটিই কিন্তু সর্বনাম। বাংলা ব্যাকরণে সর্বনাম পদ 9 প্রকার হয়ে থাকে। সেগুলো হলো ব্যক্তিবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, অনির্দিষ্ট সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম, সাপেক্ষ সর্বনাম, পারস্পরিক সর্বনাম, সকলবাচক সর্বনাম এবং অন্যবাচক সর্বনাম। এখন আমরা একে একে প্রতিটি প্রকার সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আছে ব্যক্তিবাচক সর্বনাম। যে সর্বনাম কোনো ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। ব্যক্তিবাচক সর্বনাম এটি হলো সবচেয়ে বেশি ব্যবহৃত সর্বনাম। এটি 3 ভাগে বিভক্ত। প্রথমটি হলো বক্তা পক্ষের সর্বনাম। যে সর্বনাম বক্তা নিজেকে বোঝাতে ব্যবহার করে তাকে বক্তা পক্ষের সর্বনাম বলে। যেমন আমি, আমরা, আমাকে, আমাদের ইত্যাদি। এখানে যদি আমরা বলি আমি আজ স্কুলে যাব বা আমরা সবাই মিলে কাজটি করব, এখানে কিন্তু বক্তা নিজেকেই বোঝাচ্ছে আমি এবং আমরা শব্দটি দ্বারা, তাই এগুলো বক্তাপক্ষের সর্বনাম। এরপরে আছে শ্রোতাপক্ষের সর্বনাম। যে সর্বনাম বক্তা যার সঙ্গে কথা বলছে তাকে বোঝায় তাকে শ্রোতাপক্ষের সর্বনাম বলে। যেমন তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, আপনারা ইত্যাদি। যদি আমরা বলি তুমি কোথায় যাচ্ছ বা আপনি কেমন আছেন, এখানে শ্রোতাকে বোঝানো হচ্ছে, তাই এগুলো শ্রোতাপক্ষের সর্বনাম। আবার আছে অন্যপক্ষের সর্বনাম। যে সর্বনাম বক্তা ও শ্রোতা ছাড়া অন্য কাউকে বোঝায় তাকে অন্যপক্ষের সর্বনাম বলে। যেমন সে, তারা, তিনি, তারা, এ, এরা, ওর, ওদের ইত্যাদি। এখানে যদি আমি বলি সে আজ স্কুলে আসেনি বা তারা মাঠে খেলা করছে, এখানে কিন্তু সে বা তারা দ্বারা বক্তা বা শ্রোতা কাউকে বোঝাচ্ছে না, তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এই জন্য এগুলো হলো
অন্যপক্ষের সর্বনাম। শ্রোতাপক্ষ এবং অন্যপক্ষের সর্বনামকে আবার মর্যাদা অনুযায়ী 3টি ভাগে ভাগ করা হয়। সেগুলো হলো সাধারণ সর্বনাম, যার মধ্যে আছে তুমি, সে। মানী সর্বনাম, তার মধ্যে আছে আপনি, তিনি, ইনি, উনি ইত্যাদি। ঘনিষ্ঠ সর্বনামের মধ্যে আছে তুই, এ, ও এগুলো। এরপর আমরা আলোচনা করব আত্মবাচক সর্বনাম নিয়ে। যখন কর্তা নিজেই কোনো কাজ করছে, ভাবটি জোর দিয়ে বোঝানো হয়, তখন এ সর্বনাম ব্যবহার করা হয়। যেমন নিজে, স্বয়ং, খোদ ইত্যাদি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সে নিজে অঙ্কটা করছে। এখানে নিজে শব্দটি বোঝাচ্ছে যে অন্য কেউ নয়, সে নিজেই কাজটা করছে। এরপর আছে নির্দেশক সর্বনাম, যে সর্বনাম দ্বারা নিকটবর্তী বা দূরবর্তী ব্যক্তি বা বস্তু নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে। এটি 2 প্রকার, একটি হলো নিকট নির্দেশক, অপরটি দূর নির্দেশক। নিকট নির্দেশক হলো এ, এই, এরা, ইনি ইত্যাদি। যেমন এই বইটি আমার বা ইনি আমাদের শিক্ষক। এখানে এই বা ইনি এটি হলো নিকট নির্দেশক। দূর নির্দেশকগুলো হলো ও, ওই, ওরা, উনি। এখানে ওই বাড়িটি খুব সুন্দর বা উনি একজন ডাক্তার। এখানে কোনো ব্যক্তি বা বস্তুকে দেখিয়ে বোঝানো হচ্ছে, তাই এগুলো দূর নির্দেশক। অনির্দিষ্ট সর্বনাম, অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমন কেউ, কোথাও, কিছু ইত্যাদি। যেমন আমরা যদি বলি কেউ একজন আমাকে ডাকছে বা কিছু একটা সমস্যা হয়েছে, এখানে ব্যক্তি বা বস্তুর পরিচয় কিন্তু স্পষ্ট নয়, তাই এগুলো অনির্দিষ্ট সর্বনাম। এরপরে আছে প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্ন তৈরির জন্য প্রশ্নবাচক সর্বনাম প্রয়োগ করা হয়। যেমন কে, কারা, কাকে, কার, কাহার, কিসে, কি, কি ইত্যাদি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কে এসেছে বা কার বই এটি। এখানে প্রশ্ন তৈরি হয়েছে কে এবং কার দ্বারা, তাই এগুলো প্রশ্নবাচক সর্বনাম। এরপরে আছে সাপেক্ষ সর্বনাম। পরস্পর নির্ভরশীল 2টি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে। যেমন যারা তারা, যে সে, যেমন তেমন ইত্যাদি। যদি আমরা বলি যারা পরিশ্রম করে তারাই সফল হয়, এখানে যারা ও তারাই একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। আবার বলা যায় যেমন কর্ম তেমন ফল, এখানে যেমন ও তেমন সাপেক্ষ সর্বনাম। এরপরে আছে পারস্পরিক সর্বনাম। যে সর্বনাম 2 বা ততোধিক ব্যক্তি বা পক্ষের পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে পারস্পরিক সর্বনাম বলে। যেমন পরস্পর, নিজেরা নিজেরা ইত্যাদি। যদি আমরা এভাবে বলি তারা পরস্পরকে সাহায্য করছে বা বন্ধুরা নিজেরা নিজেরা আলোচনা করলো, এখানে পারস্পরিক সম্পর্ক প্রকাশ পাচ্ছে। বা এটিও বলা যায় যাবতীয় দ্বন্দ্ব নিজেরা নিজেরা মিটমাট করে, এখানেও পরস্পর সম্পর্ক প্রকাশ পাচ্ছে। এরপরে আছে সকলবাচক সর্বনাম। ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে সকলবাচক সর্বনাম হয়। যেমন সবাই, সকলে, সকলকে, সবার, সমস্ত, সব ইত্যাদি। বাক্যে ব্যবহারের ক্ষেত্রে আমরা বলতে পারি সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিল বা সমস্ত বই টেবিলের ওপর রাখা আছে। এখানে একাধিক ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝানো হয়েছে। এরপরে আছে অন্যবাচক সর্বনাম। নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে অন্যবাচক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন অন্য, অপর, পর, অমুক ইত্যাদি। এখানে উদাহরণ হিসেবে বলা যেতে পারে অন্য কেউ এ কাজ করতে পারবে না বা অপর ব্যক্তি ঘটনাটি দেখেছে। এখানে অন্য একজনকে বোঝানো হয়েছে, তাই এগুলো অন্যবাচক সর্বনাম।
এবার আসি অব্যয়পদ নিয়ে। প্রথমেই অব্যয়পদ বোঝার আগে বুঝতে হবে অব্যয় শব্দটির অর্থ কী। ব্যয় অর্থ পরিবর্তন, তাহলে অব্যয় অর্থ যার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যে শব্দের রূপ, লিঙ্গ, বচন, পুরুষ বা বিভক্তি অনুযায়ী পরিবর্তিত হয় না তাকে অব্যয়পদ বলে। বইয়ের ভাষায় বলা যায় যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ, তাই অব্যয়। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয়পদ বলে। এখন এই সংজ্ঞাটাই আমরা সহজ করে বুঝি। মনে করা যাক এবং এই শব্দটি আমরা যেভাবে ব্যবহার করি না কেন এর রূপ কিন্তু কখনো পরিবর্তন হবে না, এবং এর অর্থ সবসময় এবংই থাকবে। একইভাবে কিন্তু, অথবা, হাই, থেকে, দিয়ে এইসব শব্দেও কখনো পরিবর্তন হয় না, এ কারণেই এগুলো অব্যয়পদ। এখন অব্যয়পদ কত প্রকার? অব্যয়পদ প্রধানত 4 প্রকার। 4 প্রকার অব্যয়পদ হলো: একটি সমুচ্চয়ী অব্যয়, এরপরে আছে অনন্বয়ী অব্যয়, তারপরে আছে অনুসর্গ অব্যয়, এরপরে আছে অনুকার বা ধন্যাত্মক অব্যয়। এখন আমরা প্রতিটি প্রকার বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই সমুচ্চয়ী অব্যয়। প্রথমে আসি সমুচ্চয় অব্যয় নিয়ে। সমুচ্চয় শব্দের অর্থ হলো সংযোগ করা বা একত্র করা, অর্থাৎ যে অব্যয় একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দ অথবা একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্যের সম্পর্ক স্থাপন করে তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। এটি মূলত 3টা কাজ করে। একটি হলো সংযোগ করে, 2 নাম্বার আলাদা করে বা বিকল্প বোঝায়, 3 নাম্বার ভাবের পার্থক্য বা সংকোচ প্রকাশ করে। এবার আমরা বইয়ের ভাষাটি দেখি। যে অব্যয়পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়, একে সমুচ্চয়ী অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় বলে। তাহলে আমরা জানতে পারলাম সমুচ্চয়ী অব্যয়ের আরেকটি নাম সম্বন্ধবাচক অব্যয়, এবং সমুচ্চয়ী অব্যয় 3টি কাজ করে: সংযোজন, বিয়োজন এবং সংকোচন। সমুচ্চয়ী অব্যয়কে এজন্য 3টি ভাগে ভাগ করা হয়। প্রথমে সংযোজক অব্যয়। ও, এবং, তাই, আর, অধিকন্তু, সুতরাং ইত্যাদি সংযোজক অব্যয় 2টি শব্দ বা 2টি বাক্যকে যুক্ত করে। এখন প্রথমে আছে উদাহরণ হিসেবে উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। এখানে উচ্চপদ এবং সামাজিক মর্যাদা 2টি পদকে ও শব্দটি যুক্ত করেছে, তাই ও এখানে সংযোজক অব্যয়। এরপরে আছে তিনি সৎ, তাই সকলেই তাকে শ্রদ্ধা করে। এখানে 2টি আলাদা বাক্যাংশ আছে। একটি হলো তিনি সৎ এবং আরেকটি হলো সকলেই তাকে শ্রদ্ধা করে। এই 2টি বাক্যকে তাই শব্দটি যুক্ত করেছে, তাই এটি সংযোজক অব্যয়। এরপরে আছে বিয়োজক অব্যয়। কিংবা, বা, অথবা, নতুবা, না হয়, নয়তো ইত্যাদি এগুলো হলো বিয়োজক অব্যয়। বিয়োজক অব্যয় 2টি বিষয়ের মধ্যে বিকল্প পৃথকীকরণ বা একটি না হলে অন্যটি বোঝায়। যেমন হাসেম কিংবা কাশেম এর জন্য দায়ী। এখানে নিশ্চিত করে কিন্তু একজনকে বলা হয়নি, দুজনের মধ্যে একজনকে বোঝানো হয়েছে। এই বিকল্প প্রকাশ করেছে কিংবা, তাই কিংবা বিয়োজক অব্যয়। আরেকটি উদাহরণ আছে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এখানেও কিংবা 2টি সম্ভাবনার মধ্যে একটি বোঝাচ্ছে। এরপরে আছে সংকোচক অব্যয়। কিন্তু, অথচ, বরং ইত্যাদি এগুলো হলো সংকোচক অব্যয়। সংকোচক অব্যয় 2টি বাক্যের মধ্যে বিপরীত ভাব, বৈপরীত্য বা অপ্রত্যাশিত সম্পর্ক প্রকাশ করে। যেমন তিনি বিদ্বান অথচ সৎ ব্যক্তি নন।
এখানে প্রথম অংশে একটি ভালো গুণ বলা হয়েছে, যেটি হলো তিনি বিদ্বান। দ্বিতীয় অংশে তার বিপরীত একটি বিষয় বলা হয়েছে, যা হলো তিনি সৎ ব্যক্তি নন। এখানে বৈপরীত্য প্রকাশ পেয়েছে। এই বৈপরীত্যটি প্রকাশ করেছে অথচ শব্দটি, তাই অথচ হলো একটি সংকোচক অব্যয়। এখানে আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে কিন্তু। এই শব্দটি বিয়োজক এবং সংকোচক দু প্রকার অব্যয়ে ব্যবহৃত হয়। এরপর আমরা আলোচনা করব অনুগামী সমুচ্চয়ী অব্যয় নিয়ে। অনুগামী সমুচ্চয়ী অব্যয়গুলো হলো যে, যদি, যদিও, যেন প্রভৃতি শব্দ। এগুলো সংযোজক অব্যয়ের কাজ করে, তাই তাদের অনুগামী সমুচ্চয়ী অব্যয় বলে। যেমন এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পারো। এখানে যেন এটি দুইটি অংশকে যুক্ত করেছে। এরপরে আছে তিনি এত পরিশ্রম করেন যে তার স্বাস্থ্যভঙ্গ হওয়ার আশঙ্কা আছে। এখানে যে শব্দটি সংযোগ তৈরি করেছে। এরপরে আছে আজ যদি পারি একবার সেখানে যাব। এখানে যদি শর্ত প্রকাশ করে দুইটি অংশকে যুক্ত করেছে। এরপরে আছে অনন্যই অব্যয়। অনন্যই এই শব্দটির অর্থ হলো যার সঙ্গে অন্য কোনো পদের ব্যাকরণগত সম্পর্ক নেই। অর্থাৎ যে সকল অব্যয় বাক্যে অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব অর্থাৎ আবেগ, বিস্ময়, দুঃখ, আনন্দ বা অনুভূতি প্রকাশ করে, তাকেই অনন্যই অব্যয় বলে। বইয়ে একে বাক্যালঙ্কার অব্যয় বলে উল্লেখ করা হয়েছে। এগুলো বাক্যের শোভাবর্ধন করে। যেমন হায়রে ভাগ্য, হায়রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা। এরপরে আছে অনুসর্গ অব্যয়। যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বা পদান্বয়ী অব্যয় বলে। দ্বারা, দিয়া, হইতে, থেকে ইত্যাদি এগুলো হলো অনুসর্গ অব্যয়। যেমন ওকে দিয়ে এ কাজ হবে না। এখানে দিয়ে এটি হলো অনুসর্গ অব্যয়। এরপরে আছে অনুকার বা ধন্যাত্মক অব্যয়। যে সকল অব্যয় রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, তাকে অনুকার বা ধন্যাত্মক অব্যয় বলে। এ জাতীয় ধন্যাত্মক শব্দের দুবার প্রয়োগের নাম ধন্যাত্মক দ্বিরুক্তি। ধন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব বা আধিক্য ইত্যাদি বোঝায়। যেমন মেঘের গর্জন, গুড়গুড়, স্রোতের ধ্বনি, কলকল বা বজ্রের ধ্বনি, কড়কড়।